বারাকাতুহু। আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ জয়নুল আবদিন, প্রভাষক বাংলা। আমরা গত ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে বাংলা ভাষায় অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, নানা অপপ্রয়োগগুলো আমরা দেখে যাচ্ছি। এই অধ্যায়টিতে আমরা একাধিক ক্লাস একই বিষয়ে আমরা নিচ্ছি, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র লিখিত ভাষার ক্ষেত্রে নয়, শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য এমন নয়, ভাষা ব্যবহারকারী সকল বাংলা ভাষীর জন্যই ভাষার অপপ্রয়োগ সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি একটি বিষয়। সেজন্য আমাদের শিক্ষার্থীরা যাতে তাদের বলা এবং লেখা উভয় ক্ষেত্রেই অপপ্রয়োগ থেকে বেঁচে থাকতে পারে, সেজন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ। তাই গত কিছু ক্লাস ধারাবাহিকভাবে আমি এই বিষয়টি বোঝানোর চেষ্টা করতেছি। আমি আশা করছি ইনশাআল্লাহ তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এবং আজকে আমরা দেখব, এতদিন আমরা দেখেছি যে বাক্য আকারে যেভাবে অপপ্রয়োগগুলো ঘটে সেই রূপটা আমরা দেখেছি। আজকে দেখব অনুচ্ছেদ আকারে ভাষায় যেভাবে অপপ্রয়োগগুলো অনুচ্ছেদ আকারে আমরা পাই, সেই বিষয়টি আমি দেখানোর চেষ্টা করব। মূলত দুটি একই বিষয়। বাক্য আকারে আমাদেরকে যেভাবে অপপ্রয়োগজনিত ভুলগুলো শোধন বা শুধরানোর জন্য, শুদ্ধ করার জন্য দেয়, ওই একই ভুল অনুচ্ছেদের মধ্যেও থাকে। হয়তো ওখানে স্পেসিফিকলি 5টা বাক্যই আমাদেরকে পরীক্ষায় শুদ্ধ করার জন্য বলে, আর অনুচ্ছেদ পুরো অনুচ্ছেদটাই আমাদেরকে শুদ্ধ করার জন্য বলে। ভুলের ধরনগুলো একই। যে কারণে বাংলা বাক্যে অপপ্রয়োগ ঘটে তার একটা তালিকা আমি প্রতিটা ক্লাসই দিয়েছি, এবং তালিকা ধরে ধরে অপপ্রয়োগগুলো দেখিয়ে দেখিয়ে কীভাবে সেটা দূর করতে হয় সেই সম্পর্কে আমি বলেছি। যদিও কমেন্ট বক্সে আমি তেমন কোনো অভিযোগ পাইনি, পাইলে আমি সেটা তোমাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারতাম। তারপরেও অভিযোগ পাওয়া না পাওয়ার বিষয় না, বিষয়টি হচ্ছে আমাদেরকে অপপ্রয়োগ সম্পর্কে সচেতন থাকতে হবে, যাতে আমরা ভাষা প্রয়োগিক ক্ষেত্রে এই অপপ্রয়োগ থেকে বেঁচে থাকতে পারি, আমরা শুদ্ধভাবে ভাষা ব্যবহার করতে পারি, সেটা বলার ক্ষেত্রে হোক, মৌখিক ভাষার ক্ষেত্রে হোক, কিংবা লেখার ক্ষেত্রে, লেখারূপের ক্ষেত্রে হোক। তো আমি যে ভুলগুলো সাধারণত বাংলা বাক্যে যে কারণে অপপ্রয়োগগুলো ঘটে তার তালিকাটা আমি এর আগে দিয়েছি, আমি তারপরে বলতেছি। বানান ভুলের কারণে অপপ্রয়োগ ঘটে, বচনের ভুলের কারণে অপপ্রয়োগ ঘটে, প্রবাদ প্রবচনজনিত কারণে অপপ্রয়োগ ঘটে, পদ পরিবর্তন বা প্রত্যয়ের ভুল সে কারণে অপপ্রয়োগ ঘটে, বাহুল্য দোষ, অতিরিক্ত কিছু যেটা না হলেও বাক্যটা শুদ্ধ হয়, বাহুল্য দোষের কারণে ঘটে, গুরুচণ্ডালী দোষের কারণে ঘটে। এই কারণগুলো একেবারে কমন। এই কারণে সাধারণত আমরা আমাদের বাংলা ভাষায় লেখা এবং বলা দুই ক্ষেত্রে অপপ্রয়োগ দেখি। বলার ক্ষেত্রে অনেক সময়ই আমরা আমজনতা এই বিষয়গুলোকে সেভাবে সচেতনভাবে প্রয়োগ করি না, কিংবা আমরা এগুলি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি না। যেভাবে পারছে খেয়াল খুশি মতো ভাষা প্রয়োগ করে যাচ্ছে, সেই ক্ষেত্রে ভাব বিনিময়ের ক্ষেত্রে তেমন কোনো বড় অন্তরায় বা বাধা সৃষ্টি হয় না, বিধায় আমরা বিষয়গুলো নিয়ে সেভাবে ভাবি না। কিন্তু একজন শিক্ষার্থী যখন তার ভাষা প্রয়োগের ক্ষেত্রে লেখ্য রূপ আমাদের সামনে উপস্থাপন করে, তখন ব্যাকরণিক ভুলগুলো আমাদেরকে ধরতেই হয়। তাই একেবারেই শিশু শ্রেণী থেকে একজন শিক্ষার্থী যদি ভাষার প্রয়োগিক ক্ষেত্রে এই অপপ্রয়োগ সম্পর্কে একটু সচেতন থাকে, তাহলে তার লিখিত ক্ষেত্রে অন্তত শুদ্ধ বানান এবং একটু শুদ্ধভাবে সে ভাষাটা প্রয়োগ করতে পারে। তো আমি যেটা বলেছি এর আগে, আমরা বাক্য আকারে বাক্যের মধ্যে কিভাবে অপপ্রয়োগগুলো ঘটে সেগুলো দেখেছি। আজকে আমরা অনুচ্ছেদের মধ্যে কিভাবে সেই অপপ্রয়োগগুলো আসে সেটা দেখব। আমি একটা অনুচ্ছেদ দিব, সেই অনুচ্ছেদ থেকে অপপ্রয়োগগুলো আমরা কিভাবে দূর করতে পারি। গত সেই যে ভুলগুলো সাধারণত আমি বলেছি যে 6টা ভুল বা এর চেয়ে বেশি আছে, কিন্তু 6টা ভুল কমন আমরা সাধারণত দেখি বাংলা বাক্যে পাই। আমি একটা অনুচ্ছেদ লিখবো, আমরা দেখব তারপরে কিভাবে ভুলগুলো দূর করা যায়। ইদানিং কালে আমাদের যুব সমাজের মধ্যে মাদকাসক্তের হার
ব্যাপক আকারে বাড়িয়া গিয়েছে। হ্যাঁ, ব্যাপক আকারে বাড়িয়া গিয়েছে। এর ফলে যুব সমাজ আজ ধ্বংসের দ্বার প্রান্তে উপস্থিত হইয়াছে। যদি এই ব্যাপারে সরকার সঠিক পদক্ষেপ না নিতে পারে তাহলে দেশ ভালো সংকটে পড়বে। তাই এই ক্ষেত্রে উপরে লিখতে হবে, কেমন? হ্যাঁ, ঠিক আছে, এই লেখাটা আমরা উপরে লিখে নিচ্ছি। তাই এই ক্ষেত্রে আমাদের সকল জনসাধারণের সচেতন হওয়া উচিত। হ্যাঁ, এটা একটা অনুচ্ছেদ, এখানে অপপ্রয়োগে ভরা। সেই অপপ্রয়োগগুলো প্রথমে তো আমাদের চিহ্নিত করতে হবে, তারপরে সেগুলো শুদ্ধ করতে হবে। চিহ্নিত করা অপপ্রয়োগগুলো আমরা দেখব। আমরা যে কমন ভুলগুলোর কথা বলেছি, সাধারণত বাংলা বাক্যে আমরা যে কমন ভুলগুলোর কথা পাই, সেই ভুলগুলি এখানে আছে। হয়তো এখানে ওইভাবে বাক্য আকারে উপর থেকে নিচ পর্যন্ত সাজানো নেই, এটা অনুচ্ছেদ আকারে আছে, এবং পুরো অনুচ্ছেদটাই আমাদেরকে পরে পরে শুদ্ধ করতে হবে। হ্যাঁ, ইদানিং কালে এই কথাটা একটা অপপ্রয়োগ। আমাদের যুব সমাজের মধ্যে মাদকাসক্তের হার, মাদকাসক্ত বানানটা ভুল, ব্যাপক আকারে, আকার না দিয়ে আমরা দিব ব্যাপকভাবে বা ব্যাপক হারে বাড়িয়া গিয়েছে, এটা সাধু ভাষা। এর ফলে যুব সমাজ আজ ধ্বংসের দ্বার প্রান্তে বানানটা ভুল, উপস্থিত হইয়াছে সাধু বাংলার ক্রিয়াপদ। যদি এই ব্যাপারে সরকার সঠিক পদক্ষেপ না নিতে পারে তাহলে দেশ ভালো সংকটে পড়বে। এই সংকটের সাথে ভালো কথাটা বেমানান, তাই এটা হবে না। তাই এক্ষেত্রে সকল জনসাধারণের সচেতন হওয়া উচিত। সকল হলে জনসাধারণ হবে না, যেহেতু দুইটা বহুবচন একসঙ্গে হয় না। আমরা শুধু জনসাধারণের সচেতন হওয়া উচিত লিখলে হবে, সকল কথাটা বাহুল্য দোষ হিসেবে আমরা দেখব, বা দুইটা বহুবচনের বাহুল্য দোষে দেখব। তাহলে আমরা যদি শুদ্ধ বাক্য শুদ্ধভাবে বা শুদ্ধ প্রয়োগ হিসেবে নেই অনুচ্ছেদটাকে, তাহলে কি হবে? ইদানিং আমাদের যুব সমাজের মধ্যে মাদকাসক্তের হার, মাদকাসক্ত বানানটা তাহলে হবে
শক্তের হার ব্যাপকভাবে বা ব্যাপক হারে বেড়ে গিয়েছে। এর ফলে যুব সমাজ আজ ধ্বংসের দ্বার প্রান্তে বানানটাতে বফলা দিতে হবে, উপস্থিত হয়েছে। যদি এই ব্যাপারে সরকার সঠিক পদক্ষেপ না নিতে পারে, এই কথাটা আমরা গ্রহণ করতে না পারেও বলতে পারি বা এটাও ঠিক আছে, তাহলে দেশ ভালো সংকটে পড়বে, দেশ ভয়াবহ সংকটে পড়বে। সংকটের সাথে ভালো শব্দটা বেমানান, এটা একটা অপপ্রয়োগ। দেশ ভয়াবহ সংকটে পড়বে, তাই এক্ষেত্রে জনসাধারণের সচেতন হওয়া উচিত। সকল কথাটা এখানে বাহুল্য, তাই তাকে আমরা বাদ দিতে হবে। তাহলে এই অনুচ্ছেদটা শুদ্ধ হবে কি দাঁড়াবে? ইদানিং আমাদের যুব সমাজের মধ্যে মাদকাসক্তের হার ব্যাপক হারে বেড়ে গিয়েছে। এর ফলে যুব সমাজ আজ ধ্বংসের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে। যদি এই ব্যাপারে সরকার সঠিক পদক্ষেপ না নিতে পারে, তাহলে দেশ ভয়াবহ সংকটে পড়বে। তাই এক্ষেত্রে জনসাধারণের সচেতন হওয়া উচিত। তাহলে একটা অনুচ্ছেদ যখন আমাকে দেওয়া হবে, আমি আগে অপপ্রয়োগ কি অপপ্রয়োগ ঘটেছে সেই বিষয়গুলো আমি আগে নির্দিষ্ট করব। নির্দিষ্ট করে সেই অপপ্রয়োগগুলো, অনুচ্ছেদটা যখন লিখব, সেই অপপ্রয়োগগুলোকে আমি শুদ্ধ করে দিব। শুদ্ধ করার ক্ষেত্রে সাধারণত বাক্যের ক্ষেত্রে আমরা যেভাবে হয়তো একটা বাক্যে একটা বা দুটো পেয়েছি, ওখানেও এইভাবেই পাবো। একই জিনিস দুইভাবে আমাকে যখন দেওয়া হবে, আমার যেটা ভালো লাগে আমি সেটাই পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। কিন্তু কোথায় কিভাবে থাকে সেই বিষয়টা আমাকে গভীরভাবে এবং বেশি বেশি চর্চা বা অনুশীলনের ভিতর দিয়ে এই বিষয়টি আমাকে আয়ত্তে আনতে হবে। কারণ অপপ্রয়োগ সম্পর্কে যদি আমার ধারণাই না থাকে, অপপ্রয়োগ সাধারণত বাক্যগুলিতে কিভাবে ঘটে সেটা যদি আমি লিখিত আকারে অনুশীলন না করি, চর্চা না করি, তাহলে আমি বিষয়টা সঠিকভাবে উপস্থাপন করতে পারবো না। তো আমরা একটা অনুচ্ছেদ দেখলাম, আরও অনুচ্ছেদ আছে, আমরা এভাবে প্রতিটা অনুচ্ছেদ দেখে দেখে করতে পারি। আমরা এটা মুছে নিলাম, আরেকটা অনুচ্ছেদ দেখি, বা এভাবে আরও অনেকগুলো দেখি। আমরা সবাই বাসায় যদি এভাবে অনুচ্ছেদের পরিচর্যা বা অনুশীলন করতে পারি বা করতে থাকি, তাহলে যেদিন যেই বিষয়টা আমাদের অনলাইন ক্লাসগুলোতে আমরা দেখানোর চেষ্টা করি, তোমরা শিক্ষার্থীরা যদি সেই বিষয়টা ভালোভাবে বুঝে বাসায় বসে বসে একটু পরিচর্যা করো, একটু অনুশীলন করো, তাহলে ব্যাকরণের এই বিষয়গুলো আমরা একেবারেই পারবো না, একেবারেই পারি না, এই বিষয়টি আমাদের থাকে না। ক্লাসগুলো অনুসরণ করলে এবং সে অনুযায়ী বাসায় যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে ইনশাল্লাহ করোনার এই অতিমারি, এই মহামারী হয়তো একদিন ইনশাল্লাহ কেটে যাবে, কিন্তু আমরা আমাদের এই সময়টা ফিরে পাবো না। তাই সময় থাকতে সময়ের মূল্যায়ন করি, সময়টা কাজে লাগাই। হয়তো আমরা সশরীরে ক্লাসে আসতে পারতেছি না, সশরীরে আমরা ক্লাস করতেছি না, এই মহামারীতে এটা সম্ভব না, কিন্তু অনলাইন ক্লাসগুলোতে আমরা শিক্ষকরা যেভাবে নির্দেশনা দিয়ে যাচ্ছি, সেই নির্দেশনা যদি তোমরা অনুসরণ করো, ক্লাসগুলোতে অংশগ্রহণ করো, তাহলে বাসায় অনুশীলন করলেও আমরা এই বিষয়টি থেকে আবার আমরা বিষয়গুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো। আমাদের পড়াশোনার যেই ফাঁকফোকরগুলো গ্যাপ তৈরি হচ্ছে, সেই গ্যাপটা আর তৈরি হবে না। আমরা ব্যাকরণের মতো দরকারি বিষয় বা অনেকে বলে জটিল বিষয়, যদি আমি অনুশীলন করি, যদি আমি শিক্ষকদের দিক নির্দেশনাগুলো মেনে চলি, তাহলে তো বিষয়গুলো জটিল থাকে না। আমরা কেবল মুখে মুখে জটিল বলে বলে আরও জটিল বানিয়ে ফেলি। আসলে ব্যাকরণ সবসময় অনুশীলনের বিষয়। অনুশীলন ছাড়া কেউ কোনোদিন ভালোভাবে ব্যাকরণ বুঝতে পারে নাই, আমরা কেউ পারিনি। তাই তোমাদের প্রতি আমাদের স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, মহামারীর সময়ে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে যেভাবে বোঝানোর চেষ্টা করতেছি, তোমরাও সেভাবে নিজেদেরকে উত্তরণ ঘটানোর জন্য আরেকটা শ্রেণীতে তুমি যখন যাবা, পিছনে যে পড়াগুলো তোমার জন্য নির্দিষ্ট ছিল, পাঠ্য ছিল, সেই বিষয় সম্পর্কে যদি তোমার ধারণাই না থাকে, তাহলে ইন্টারমিডিয়েটের পরেই এটা আমাদের উচ্চশিক্ষার প্রবেশদ্বার। তাহলে আমি যখন উচ্চশিক্ষায় প্রবেশ করব, সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে আমরা যেই ব্যাকরণ এবং সাহিত্য পড়াই, ওখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসে। তো আমরা এই বিষয়গুলো একটু আরও ভালোভাবে আরও একটা অনুচ্ছেদ আমরা দেখি। হ্যাঁ, গতকাল বন্ধু রহমতের স্বাক্ষরিত পত্র পেলাম।
গতকাল বন্ধু রহমতের স্বাক্ষরিত পত্র পেলাম। তাতে বন্ধু আমাকে তাহার বড় কন্যার বিয়ের আমন্ত্রণ জানিয়েছে। সেখানে আমাদের সকল বন্ধুরা এবং সকল আত্মীয় স্বজনরা উপস্থিত থাকবেন। তাই আমিও যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করিলাম। হ্যাঁ, ছোট্ট একটা অনুচ্ছেদ। আমরা যে কোনো অনুচ্ছেদ যখন আমাদের সামনে আসবে, অপপ্রয়োগ সংক্রান্ত ব্যাপারে অপপ্রয়োগ দূরী করার জন্য আমাদেরকে বলা হবে, তখন আমরা পুরো অনুচ্ছেদটাকে আগে ভালোভাবে পড়ব এবং লাইন টু লাইন পড়ে পড়ে দেখব সাধারণত যে কারণে বাক্যে অপপ্রয়োগ ঘটে, সেই অপপ্রয়োগজনিত কোন কোন কারণগুলো কোন লাইনে আছে সেটা ইন্ডিকেট করে তারপরে এক লাইন করে শুদ্ধভাবে লেখার চেষ্টা করব। গতকাল বন্ধু রহমতের স্বাক্ষরিত পত্র পেলাম। স্বাক্ষরিত বানানটা ভুল, এখানে একটা বফালা দিলে শুদ্ধ হইত। তাতে বন্ধু আমাকে তাহার বড় কন্যার বিয়ের আমন্ত্রণ জানিয়েছে। বড় কন্যার না লিখে আমাকে লিখলে ভালো হবে বড় মেয়ের বিয়ের আমন্ত্রণের জায়গায় নিমন্ত্রণ লেখাটা যুক্তিযুক্ত বেশি। বিয়ের নিমন্ত্রণ জানিয়েছে। নিমন্ত্রণ যদি লিখি তাহলে লিখতে হবে নিমন্ত্রণ পাঠিয়েছে। আর যদি আমন্ত্রণ হয় তাহলে জানিয়েছে কথাটা শুদ্ধ। নিমন্ত্রণ হলে পাঠিয়েছে, আর না হয় আমন্ত্রণ জানিয়েছে রাখবো। সেখানে আমাদের সকল বন্ধুরা, সকল যেহেতু আছে তাহলে বন্ধুরা বহু বচনটা হবে না। সেখানে আমাদের সকল বন্ধু এবং আত্মীয় স্বজনরা, কেমন? তাহলে সকল কথাটা এখানে হবে সকল বন্ধু এবং আত্মীয় স্বজনরা উপস্থিত থাকবেন। সকল এক জায়গাতেই থাকবে, সকল বন্ধু এবং আত্মীয় স্বজনরা উপস্থিত থাকবেন। তো এখানেও এই রা বিভক্তিটা উঠিয়ে দিতে হবে, সকল বন্ধু এবং আত্মীয় স্বজন উপস্থিত থাকবেন। তাই আমিও যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। যেহেতু পুরো অনুচ্ছেদটা চলিত বাংলার ক্রিয়াপদ আছে, তাই এখানে আমি সাধু বাংলার ক্রিয়াপদ পূর্ণাঙ্গ ক্রিয়াপদটা রাখতে পারবো না, আমাকেও চলিত বাংলায় লিখতে হবে। অনুচ্ছেদের ক্ষেত্রে আমরা ভালোভাবে খেয়াল করব বাক্যগুলোর ক্রিয়াপদটা পূর্ণাঙ্গ
নাকি না সংক্ষিপ্ত। যদি সেটা পূর্ণাঙ্গ হয় তাহলে দেখব সাধু বাংলার ক্রিয়াপদ, সেটাকে আমি সাধারণত এখন আর আমরা আমাদের লেখাগুলো সাধু বাংলায় হয় না, আমরা এখন চলিত বাংলাতে বলি এবং লিখি, এবং সেটা মান চলিত বাংলা বা আদর্শ চলিত বাংলা কিংবা প্রমিত চলিত বাংলা। সে কারণে যে কোনো অনুচ্ছেদ লেখার সময় মানে ভাষার প্রয়োগ অপপ্রয়োগজনিত শুদ্ধতা যাচাই বাছাইয়ের সময় বাক্যগুলোর ক্ষেত্রে সর্বনাম এবং ক্রিয়াপদ দুইটার দিকে ভালোভাবে খেয়াল রাখবো। যেহেতু সর্বনাম এবং ক্রিয়াপদ সাধারণত চলিত বাংলায় সংক্ষিপ্ত থাকে আর সাধু বাংলায় পূর্ণাঙ্গ থাকে বা বৃহৎ আকারে থাকে, সেগুলো আগে দেখে ঠিক করে নিব। এই জন্য গতকাল বন্ধু রহমতে স্বাক্ষরিত পত্র পেলাম, তাতে বন্ধু আমাকে তার বড় মেয়ের বিয়ের আমন্ত্রণ জানিয়েছে, দেখব না নিমন্ত্রণ পাঠিয়েছে। সেখানে আমাদের সকল বন্ধু এবং আত্মীয় স্বজন উপস্থিত থাকবেন, তাই আমিও যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করিলাম কথাটা এখানে হবে না। এখানে আরেকটা ভুল এড়িয়ে গেছে, তাহার কথাটা হবে না, হবে তার বড় মেয়ের। হঠাৎ করে প্রচলিত শব্দের সাথে যদি কখনো অপ্রচলিত কোনো সংস্কৃত বা তৎসম শব্দ ঢুকে যায়, তাহলে সেখানে ভাষার যেই স্বাভাবিক মাধুর্য সেটার মধ্যে একটু বাদ পড়ে, কেমন যেন স্বাভাবিক ধ্বনি মাধুর্যটা বাধাগ্রস্ত হয়। এই জন্য আমরা তার বড় মেয়ের বললে যেই শ্রুতি মাধুর্য আসে, বড় কন্যার বললে সেভাবে আসে না। সেজন্য আমাকে বলতে হয়েছে যে তাতে বন্ধু আমাকে তার বড় মেয়ের বিয়ের নিমন্ত্রণ পাঠিয়েছে, সেখানে আমাদের সকল বন্ধু এবং আত্মীয় স্বজন উপস্থিত থাকবেন, তাই আমিও যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। আমাদের ঠিক আছে, আমাদের বহু বচন, এই জন্য আমাদের সকল বন্ধু এবং রাটা হবে না, আমাদেরও, হ্যাঁ আমাদেরটা এখানে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইভাবে আমরা যখন অনুচ্ছেদ শুদ্ধ করতে দিবে, এই বিষয়গুলো ও বাক্যের মতো খেয়াল রাখলেই আমরা অপপ্রয়োগ থেকে বাঁচতে পারবো এবং অপপ্রয়োগগুলো শুদ্ধ করতে পারবো। তো এই বিষয়টি আমরা সবাই খেয়াল রাখবো। হ্যাঁ, এখানেই অপপ্রয়োগ, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের যেই ব্যাকরণিক অধ্যায়টা আমাদের জন্য পাঠ্য ছিল, আমি সমাপ্ত করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং আমি যেভাবে বললাম সেভাবে যদি তোমরা বাসায় অনুশীলন করো, চর্চা করো, এই বিষয়ে তোমাদের তেমন কোনো অসুবিধা আর হবে না। তোমরা ইনশাল্লাহ শুধু পরীক্ষা না, বাস্তবেও তোমরা এই বিষয়গুলো প্রয়োগের ক্ষেত্রে শুদ্ধতা বজায় রাখতে পারবে। আজ আর নয়, আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ, ভালো থেকো। ফিনিশ দিয়ে দেবো।